বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ভিডিও করতে যাচ্ছি। যদি একটু মনোযোগ সহকারে শোনেন, আশা করি এক ধরনের অভিজ্ঞতা আপনাদের ভিতরে আসবে। আমরা মুসলমান ভাই ও বোনেরা অত্যন্ত আগ্রহ সহকারে সওয়াবের নিয়তে আল্লাহর হুকুম পালনার্থে আতিম্মুল হজ্জা অল ওমরাতা, আতিম্মুল হজ্জা অল ওমরাতা, হজ এবং উমরা তোমরা পরিপূর্ণ করো। অলিল্লাহি আলা নাস হেজ্জুল বাইতে মান ইসতাতা ইলাইহি সাবিলা আমান কাফারা ফাইন্নাল্লাহ গানিউন আনিল আলামিন। হজ এবং উমরা পালন সম্পর্কে আমি দুইটি আয়াত কোরআনের বাণী আপনাদেরকে শোনালাম, আপনারাও জানেন। তো আমরা মুসলমান ধর্মপ্রাণ মুসলমানরা, তাদের আল্লাহ পাক সক্ষমতা দিয়েছে, শারীরিক, আর্থিক, মানসিক সক্ষমতা দিয়েছে, তারা জীবনে হজ পালন করি, উমরা পালন করি। তো হজ এবং উমরা পালনের নিয়মকানুন আপনারা জানেন, বিভিন্ন গাইড আছে। তবে আমরা হজ এবং উমরা পালন করতে সাধারণত যারা একটু নতুন এবং যারা লেখাপড়া একটু কম জানি, তারা মোয়াল্লেমের মাধ্যমে যাই, আর সরকারিভাবে ব্যালটই সরকারি দায়িত্বে আমরা চলে যাই। তো আমি ওখানকার ব্যবস্থাপনা সম্পর্কে প্রথমে বলবো যে যারা ট্রাভেল এজেন্সি বা হজ এবং উমরার যে পারমিট যাদের আছে, তাদেরকে আমরা মোয়াল্লেম বলি। এই মোয়াল্লেমের আবার কিছু সাব মোয়াল্লেম আছে, এদেরকে রাস্তাঘাটে নামাই দেয় যে আপনারা লোক সংগ্রহ করেন, তাদেরকে একটা কমিশন দেয়। মূলত এটা একটা বিরাট সওয়াবের কাজ। এই সওয়াবের কাজটা এখন অনেকটা ব্যবসায় পরিণত হয়ে গেছে। বড় বড় আলেম যারা, বিশেষ করে টিভির ব্যক্তিত্ব, টিভিতে যারা বয়ান করেছেন, আরাকানুল্লাহ হারুনি, তারপরে কফিলউদ্দিন সরকার, এরকম যত বক্তা আছে এবং যত টিভির যে আলোচকরা আছে, তারা দেখি এখন এই কাজে, এই মহৎ কাজে, সওয়াবের কাজে আত্মনিয়োগ করেছেন। সওয়াব ঠিক আছে, কিন্তু এই সওয়াব করতে গিয়ে তারা হাজি সংগ্রহ করতে কিছু লোক সেট করেন। এদেরকে আমি কোন ভাষায় বলবো, অনেকটা দালালের মতোই, শব্দটা উচ্চারণ করতে আমার লজ্জা লাগতেছে। তারা অতিরিক্ত বেশি কথা বলে, লোভ লালসা দেখে ওখানে। আমি প্রথমে একটু বলে রাখি, যারা গেছেন ভালো কথা, যারা না গেছেন সবাই শোনেন। তো প্রথমত আমরা যে সৌদি এয়ারলাইন্সে যাই, সেই সৌদি এয়ারলাইন্সগুলো আসলে অতটা ভালো না। বসার সিটগুলো এত চাপা, আপনার হাতের থেকে যদি কিছু পড়ে যায়, মোবাইল পড়ে যায়, নিচের দিকে তাকানো যায় না, হাত দেওয়া যায় না। বাংলাদেশে যে ওই লোকাল বাসগুলোর থেকেও সিটগুলো চাপা, এত চাপা, মানে পায়ের কাছে কোনো স্পেস নেই। সিট পুরো, আপনার যদি কিছু পরে, আমার হাতের থেকে মোবাইল না কি জন্য পড়ছিল, আমি খুঁজে পাই না, তাকানি যেন নিচের দিকে দেখা যায় না, খুব চাপা। তারপরে এই যে প্রত্যেকটা সিটের সাথে ওই মনিটর থাকে, আপনার হজের গতি, এই বিমানের গতি ধারাবাহিক একটা বিবরণী দেয়, অনেকে আমরা খেয়াল করে শুনি না। তারপরে এই খাবারের সময় যে ছোট্ট একটা টেবিলের মতো ওটা টান করে, ওই যে অন্তত 1 ফিটের মতো, এতে মানে খাবার ওই গ্লাস যা দেয় ওগুলো রাখা কষ্ট হয়ে যায়, চাপাচাপি হয়ে যায়। হুট করে যদি কিছু তরল কিছু পরে, তাহলে তো আপনার কাপড় চোপড়, উমরার কাপড় পরনে থাকে, কাপড় চোপড় শেষ নষ্ট হয়ে যাবে। প্রথম হলো এগুলো চাপা। তবে এয়ার হোস্টেস যারা আছে, মেয়ে লোক পুরুষ লোক, তবে পুরুষ লোক এয়ার হোস্টেসগুলো ভালো সার্ভিস দেয়, অনেক সুন্দর সার্ভিস দেয়। আর ওয়াশরুমগুলো চাপা, খুবই চাপা। আর হঠাৎ করে ওয়াশরুমগুলো, যারা নতুন লোক, ওই দরজাটা খোলা লাগানো, ব্যবহার করাটা একটু কষ্ট হয়ে যায়। এদিকে থাকে ওবরার এই
এহরামের কাপড় পরনে থাকে। এহরামের কাপড় পরনে থাকে, একটু আনিজি তো লাগেই। কাপড়টা মনে হয় যেন খুলে যায়, পড়ে যায়, ওয়াশরুমে গিয়ে একটু ঝামেলা হয়। তা যাই হোক, সেটা যাই হোক, ওখানে আবার আপনি যদি ট্রানজিট না যান, সরাসরি মদিনা যান অথবা সরাসরি জেদ্দা যান, জেদ্দা বিমানবন্দর যদি আপনাকে নামিয়ে দেয়, তা জেদ্দা বিমানবন্দর থেকে কিন্তু আবার হেরেম শরীফ মোটামুটি ভালো দূর, অনেক দূর। আমার কাছে তো অনেক দূর মনে হলো। রাত্রে গেলাম ওখানে, এই অল্প লোক হলে ট্যাক্সিতে যাওয়া যায়, না হয় বাসে যাওয়া যায়। তা সেই বাসগুলো ভালো। সবচেয়ে বড় কথা হলো ওখানকার যে সৌদির যে বাসগুলো, সেই বাসগুলো খুবই ভালো, সিটগুলো খুব কমফর্টেবল, এবং ড্রাইভার ম্যাক্সিমাম পাকিস্তানি, খুব ভালো ড্রাইভার। আর ওই বাসগুলোকে অনেকটা দোতলা বলা যায়। ড্রাইভার নিচতলায় বসে, সিঁড়ি দিয়া আমরা উপরতলায় উঠি। দোতলা পানি হলো নিচে নিচে লাগেজ রাখার মতো পুরাটাই, মানে বক্স না, বাংলাদেশে যেরকম বক্স না, ওখানে আপনার কয়েকশো লাগেজ রাখা যায় একটা বাসে, শখানিক লাগেজ রাখা যায়, সেরকম স্পেস আছে নিচে। এবং ওখানে ড্রাইভার হেল্পাররা ঘুমায়, শোয়, আরাম করে। এটা খুব ভালো। আর ওখানে খাবার দাবার, যদি এটা আমাদের দেশি অনেক লোক পাওয়া যায়, খাবার কন্ট্রাক্ট করেন, তো ওখানে হোটেলে যে যাই বলুক, ওই যে মক্কা টাওয়ার আর জমজম টাওয়ার, এইগুলো তো আমাদের মতো লোকের থাকা সম্ভব না। এগুলো 5 স্টার হোটেল, এগুলো বিশাল কস্ট, এগুলো আপনার আমার পক্ষে তো সম্ভব না। ভিআইপি সেটা একেবারেই হেরেম শরীফের পাশে। কিন্তু আমরা তো সাধারণত কবুতর চত্বর, ইব্রাহিম খলিল রোড থাকি। এই কবুতর চত্বর, ইব্রাহিম খলিল রোডে যে হোটেলগুলো আছে, হোটেলগুলো খারাপ না, ভালো ভালো। তো সব কথা হলো যে একটা কনজাস্টেড, একটা রুমে 4 জন থাকতে হয়, আর বারান্দা নাই। হোটেলে কোনো বারান্দা নাই। কাপড় চোপড় ধোয়া এবং কাপড় চোপড় শুকানো খুব কষ্ট, এটা খুব কষ্ট। আর কাপড় চোপড় খুব একটা ধোয়া লাগে না। আমরা সাধারণত রঙিন কাপড় চোপড় নিয়ে যাই, যাতে ময়লা কম হয়। আর ওখানে সব জায়গায় তো এসি, ঘামায় কম। রুমে এমন কঠিন এসি, যেগুলো দিনরাত 24 ঘন্টা দরজা খোলা থাকে, তারপরও ঠান্ডা থাকে। আর খাবার দেশি, আমাদের দেশে কিছু লোক তারা এটা ম্যানেজ করে। খাবার মোটা মোটা রুটি দিয়ে যায় ভালো, এবং সবজি দিয়ে দেয়, একটা ডিম। খাবার একেবারে খারাপ না, দেশীয় খাবার। কলা, ও দেশের কলাটাও খুব ভালো। আর এটা সকালে সকালে নাস্তাটা খুব ভরে দেওয়া যায়। তারপরে আপনার ওই দুপুরের খাবার, চালটা খুবই ভালো। সৌদি আরবে খুব ভালো চাল খায়, পর্যাপ্ত খাবার দেয়। ভাত, অত ভাত আমরা খেতে পারি না। একটা সবজি দেয়, বা যে কোনো একটা মাছ অথবা মাংস দেয়, ডাল দেয় বড় প্যাকেটে করে। মাংস দেয়, মুরগির মাংস দেয় না, দুম্বা না গরু না খাসি মহিষ। মুরগি কম হয়, বেশিরভাগই মনে হয় উট বা দুম্বা, এরকমই মনে হয়। এগুলো দেয়। আর আরেকটা হলো যে, বিশেষ করে হজের সময়, যে ওই যে মোয়াল্লেমের সাথে যে দালালগুলো থাকে, আপনি খাবার আনতে টাকা দিবেন, দেখা গেল যে ওরা ওই আপনার টাকার বিনিময়ে খাবার কিনে আনে না। ওই রাস্তার মোড়ে মোড়ে সৌদি আরবে, আপনারা যদি ছোটোবেলা আজিয়া পড়ে থাকেন যে আরবের লোকেরা কীভাবে মেহমানদারি করে, তা আপনাদের মনে পড়বে। আজিয়াফ যদি পড়ে থাকেন, তো ওরা কিন্তু ওই হজের মৌসুমে বা উমরার সময়, যে উমরা তো সারা বছরই চলে, প্রতিদিনই চলে, তবে উমরার যে চাপ, ভিড় কোনো অংশেই হজের থেকে কম না, আমার মনে হয় আরও বেশি। উমরাত করতে তো বাচ্চা কাচ্চা সব কিছু, আন্ডা বাচ্চা সব নিয়ে আসে। তো ওরা রাস্তার মোড়ে মোড়ে খাবার দেয়, সেই খাবার লাইন দিয়ে আনতে হয়। তবে সেই খাবারটা এনে ওই হাজিদেরকে বুঝ দেয়, তো ওদের টাকাটা ওরা মেরে দেয়। একটা কাজ করে। আর ওখানে একবার অনেক জোর জুলুম করে একটা প্যাকেট আমাকে দিল, আমি নিয়ে আসলাম। চালটা খুব ভালো, মাংসটা কেমন যেন লাল লাল লাগে, তো আমার কাছে স্বাদ লাগলো না, আমি খেতে পারলাম না।
তো ওই খাবারটা দেয়। কেউ যদি একা যায়, ইচ্ছা করে যে খাবার হোটেলের খাবার খাবে না, তাহলে সৌদি আরবের খাবার খেয়েও থাকা যায়। রাস্তার মোড়ে মোড়ে এটা টাইমলি, বিশেষ করে কবুতর চত্বরের ওখানে খাবার দেয় পাহাড়ের পাশে। আবার চা দেয়, রুটি দেয়। রুটি মানে ওদের অন্যরকম রুটি দেয়, চা রুটি। জায়গায় জায়গায় খেজুর, মসজিদে ঢোকার সাথে সাথে বাচ্চারা খেজুর। অনেক ধরনের খাবার পাওয়া যায় মক্কা মদিনায়, এরকম ফ্রি খাবার দেয়। আর হেরেম শরীফে যদি আপনি ভিতরে বসা থাকেন, আমি তো একবার একটা পিলারের পাশে চেয়ারে বসে তসবি টুপতেছি, আমার পাশে দেখি যে একটা একটা করে 4 প্যাকেট খাবার জমা হয়ে গেল। তার ভিতরে বড় ধরনের রুটি আছে, তারপরে খেজুর আছে, তারপরে জুস আছে, আরও কিছু খাবার আছে যেগুলোর নামটা তো এখন আমি বলতে পারি না। বড় প্যাকেট, ওই একটা প্যাকেট বাংলাদেশি টাকার অন্তত 300-400 টাকা হবে, এরকম খাবার দেওয়া যায়। হাজ্জি বলে আপনার এই চা দেওয়া যায়, রং চা বা কাপে করে। খুব ভালো সিস্টেম। তবে হেরেম শরীফে যে সমস্যাটা হয়, হেরেম শরীফে তো এহরামের কাপড় না পরে গেলে, যারা উমরা করবে তাদের জন্য আলাদা লাইন। উমরার এহরামের ড্রেস পরা না থাকলে তো উমরা করতে দিবে না, সেই গেট আলাদা। তো পুলিশগুলোর সাথে তো উনি আরবি ভাষায় সবাই কথা বলতে পারে না। আর আমি যে আরবি বলি এটা হয়তো ওরা বোঝে, ওদের উচ্চারণটা আবার আঞ্চলিক উচ্চারণ অতটা ভালো বোঝা যায় না। তো ওমরা করতেও খুব চাপ ওখানে। হেরেম শরীফে বেশি গ্যাদারিং, বেশি চাপাচাপি বেশি। তো 7 তলা বা 5 তলা, আপনি যেখানে যাবেন হুট করে স্কুলেটার একার উপরে নিয়ে গেল, নিজের ইচ্ছে মতো যেতে পারতেছেন না। আর মদিনা শরীফে আল্লাহ পাকের রহমতে ওটার তুলনা হয় না, ওটার সৌন্দর্যের কোনো শেষ নেই। ওখানে আজানের সাথে সাথে ওই ছাতার মতো ওগুলো ফুটে যায়, আবার বন্ধ হয়ে যায়। আর বাংলাদেশে তো চেয়ারে নামাজ পড়া একেবারেই এক ধরনের মৌলভী সাহেবরা নাজায়েজ বলে দেয়। চেয়ারে নামাজের বিধান হলো তুমি যে অবস্থায় আছো, যে সূরাতে পারো পড়ো। ওখানে লক্ষ লক্ষ চেয়ার পিলারের সাথে ঝুলানো থাকে, ওই ফোল্ডিং চেয়ার। তা যদি নামাজ চেয়ারে পড়া নিষেধ হইতো, তাহলে এতগুলি চেয়ারের অ্যারেঞ্জমেন্ট থাকতো না। হাজারে হাজারে লক্ষ লক্ষ চেয়ার। হেরেম শরীফে হেরেম শরীফে, মদিনা শরীফে মহিলাদের আলাদা আলাদা জায়গা আছে, মানে একটু জায়গায় জায়গায় একটু বরাদ্দ করা যায়, এখানে সেখানে মহিলারা পড়ে। আর হেরেম শরীফে যখন হেরেম শরীফের বাইরে নিচে নামাজ পড়ি, কখনো শরিক হই, একেবারে সেই ইব্রাহিম খলিল রোড পর্যন্ত, কবুতর চত্বর পর্যন্ত, হিজরা মসজিদ পর্যন্ত জামাতে মানুষ শরিক হয়ে যায়। ফজর, যে কোনো জামাতে, ফজর, যোহর, আসরে, রাস্তার উপরে আমরাও শরিক হয়েছি। তো সেখানে তো মেয়ে লোক, পুরুষ লোক, মেয়ে লোকও পাশে দাঁড়িয়ে যায়, করার কিছু নাই, মেয়ে লোকও দাঁড়িয়ে যায়। বাংলাদেশি মেয়ে লোক না, তবে পর্দা প্রসিদ্ধার মতোই। আর মদিনা শরীফে এগুলো ওই মহিলাদের জন্য আলাদা আলাদা। আর সবচেয়ে বড় কথা হলো যে হেরেম শরীফে এই আমাদের দেশি টেবিল ফ্যানের মতো, ওয়াল ফ্যানের মতো এক ধরনের মেশিন আছে, সারাদিন আপনাকে পানি ছিটাচ্ছে। এখানে শুয়ের মাথায় যেরকম পানি, ওরকম মেশিন দিয়ে পানি ছিটাচ্ছে। কবুতর চত্বর জায়গায় জায়গায় রাস্তার মোড়ে এরকম আছে, খুব ব্যবস্থা ভালো। আর কথা হলো যে আপনি যে যাতায়াত করবেন ট্যাক্সিতে, আপনার হোটেলের ওখানে তো ট্যাক্সি আসবে না, আপনাকে ট্যাক্সির একটা স্ট্যান্ড আছে, সেখানে যেতে হবে, সেখান থেকে ট্যাক্সি নিতে হবে, সেখানে ট্যাক্সি আপনাকে নামিয়ে দেবে। তবে আপনি লাগেজ মালামাল কী করে নেবেন, সেটা নেওয়ার একটা ব্যবস্থা আছে। ওই যে এয়ারপোর্টে যেরকম ট্রলি থাকে, ওই জাতীয় এক ধরনের ট্রলি আছে। 5 রিয়াল দিলেই আমাদের দেশের অনেক লোকজন পাওয়া যায়, তারা নিয়ে দেয়। আর 5 রিয়ালে চুল কেটে দেয়। বাংলাদেশি হোটেল কবুতর চত্বরের আশেপাশে ভিতর দিয়ে অনেক বাংলাদেশি হোটেল আছে। ওখানে যে চুল কাটে দোকানের কর্মচারী ম্যাক্সিমামই বাংলাদেশের লোক। সুইপার, মদিনা শরীফ, হেরেম শরীফ, হাজারে হাজারে সুইপার, পরিচ্ছন্নতা কর্মী, এটা ম্যাক্সিমামই বাংলাদেশ, ভারত, পাকিস্তান। বাংলাদেশ, ভারত, পাকিস্তানই তো আমি বেশি দেখলাম। তবে বাংলাদেশের যে সমস্ত লোকগুলি থাকে,
ওগুলোর ভিতরে একটু টাউটারি ভাব আছে। আমি যদি প্রথমে আমার নিজের অভিজ্ঞতার কথা বলি, আমি প্রথম যখন গেলাম জেদ্দায় নামলাম, বাংলাদেশি রাত্র 11টা, ওই দেশি বোধ হয় রাত্র 2টা। তখন আমার এক বন্ধু ওই কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, সে আমাকে বলে দিছে যে সবুজ যে ট্যাক্সিগুলো, ওই ট্যাক্সিগুলোতে যাবেন। তা আমি সেই ট্যাক্সির অপেক্ষায় রয়েছি। তারপরে এই বাংলাদেশি রাজশাহীর একটা ছেলে ঝাড়ু দেয়, সে আমাকে বললো, দাঁড়ান স্যার, আপনাকে আমি উঠাই দিই। এরকম করে 2-3টা ট্যাক্সিতে আমাকে উঠাই দেওয়ার চেষ্টা করে, সে পারলো না। বললো, এটা মেয়ে ছেলে, এটা আছে, আপনাকে আরেকটা উঠিয়ে দেবো। তার মানে ও একটু টাউটারি করলো, ব্যবসা করলো। ও একটা ট্যাক্সি ঠিক করে উঠিয়ে দিলে ওরে 2-4-5 রিয়াল দেয়, ওইটা ওর একটা ইনকাম। তার ওর পাশাপাশি পরে আমি হালকা পাতলা রাগারাগি করলাম ওরে। এরপরে আমি নিজ দায়িত্বে পাকিস্তানি একটা গাড়ি, তাদের সাথে আমি চলে গেলাম। তো এখানে আর একটা জিনিস, সেটা আমরা বলবো যে যত দোকানের কর্মচারী দেখি, বেশিরভাগই বাংলাদেশি, এবং বিশেষ করে কাপড় চোপড়ের দোকানে সাতকানিয়ার এবং অনেক রোহিঙ্গা। ওদের কথাবার্তা ব্যবহার খুব খারাপ। যদিও আপনাকে দেশি বলে ডাকে, ওর সাথে সাথে সৌদি আরবের লোকেরাও দেশি বলে ডাকে, কিন্তু ওদের আচরণ কিভাবে আপনাকে ঠকাবে, ফাঁকি দিবে, এটাই বেশি করে। আর আমার বাস্তব কথা যদি বলি, 3টা বোরকা কিনলাম। 3টা বোরকা বাংলাদেশি টাকার প্রায় 15,000 টাকার মতো হবে। 3টা বোরকা কিনা আরও কেনাকাটা করতে করতে ভুলে ওখানে রেখে আসছি, পরবর্তী তার পেলাম না। সাতকানিয়া বাড়ি। আর একটা কি মার্কেট, নামটা ভুলে গেলাম, জায়নামাজ এবং কার্পেট কিনতে গিয়েছি। কার্পেট কিনতে গিয়ে আমি আমার বিয়ের জন্য একটা জায়নামাজ কিনলাম 80 রিয়াল। সেই জায়নামাজটা ভুলে ওখানে রেখে আসছি। ওটা চালাকি করেই ওরা রাখছে। ওরা হলো রোহিঙ্গা। তা এখন যদি ওখানে আবার যাই, 20-40 রিয়াল লাগবে ট্যাক্সি ভাড়া। তারপরে পাবো কি না সেটাও তো সন্দেহ, আর যাওয়া হলো না। আর সবচেয়ে বড় কথা হলো, বাংলাদেশে তো আপনি যাই কেনেন, মোটামুটি ভালো শপিং মল যদি কেনেন, আপনি প্রিমিয়াম একটা বক্স দেয়, তারপরে একটা প্রিমিয়াম একটা আপনার এই শপিং ব্যাগ দেয়। আপনি অতি সহজে বলি, ইজিতে যদি কেনাকাটা করেন, 1000 টাকার মাল কিনলে যে একটা মানে এই শপিং ব্যাগ দেয়, অনেক উন্নত, অনেক দিন ব্যবহার করা যায়। তো বাংলাদেশে তো আপনাকে যে কোনো প্রিমিয়াম একটা বক্সে দিয়ে আবার একটা ভালো ব্যাগে দিবে, এবং ওই ব্যাগের সাথে তো ওই দোকানের অ্যাড্রেস, দোকানের মোবাইল নাম্বার, টেলিফোন নাম্বার সব থাকে। আর ওরা আপনি লাখ লাখ টাকার মাল কেনেন, পলিথিনের ভিতরে ঢুকাবে। আমি রাগারাগি করলাম, আমি বাংলাদেশে তো ধন্যবাদা কিনলে দেয় পলিথিনে, আর তোমরা সবই পলিথিন। যত ব্র্যান্ডের মাল কিনেন, আপনার ব্র্যান্ডের কোনো বক্স টক্স কিছু দিবে না, আপনি বুঝতে পারবেন না, পলিথিনে দেয়। তো এখানে আর একটা কথা বলে আমি শেষ করব, সেটা হলো এই যে যারা মোয়াল্লেম, আমি সব মোয়াল্লেমের কথা বলছি না। মোয়াল্লেমের যে প্যাকেজে থাকে, আপনার থেকে যদি 1.5 লক্ষ টাকা নেয়, এর মধ্যে প্যাকেজ থাকে কোথায় কোথায় ঘুরাবে, সেগুলো ঘুরায় না, তো সেই টাকাটা সাশ্রয় হয়। ওনারা তখন করে কি, ওই কিছু ব্যবসায়ী লোক যায়, চ্যাংরা ছেলে ফেলে, এরা ওমরা না, ব্যবসার উদ্দেশ্যেই যায়। এরা ওই মোয়াল্লেমকে নিয়ে ট্যাক্সি ভাড়া করে নিয়ে যায়। ওরা খরচটা ওই পার্সোনালভাবে বেয়ার করে, ওরা কেনাকাটা করে, এগুলো বাংলাদেশে এনে আবার বিক্রি করে। ওরা ওই উদ্দেশ্যে যায়। ওই মোয়াল্লেমকে গাড়িতে করে নেয়, ওনাকে নাস্তা খাওয়ায়, ওনাকে গিফট দেয়। ফলে মোয়াল্লেম করে কি, ওই যে অন্যান্য সরল সহজ যে হাজিরা আছে, তাদের হক নষ্ট হয়। তাদেরকে এই যেখানে ঘুরানোর কথা, সেটা ঘুরাইতে পারে না, ঘুরে না। ওই যে টাকার বিনিময়ে এক শ্রেণীর লোকেরা নিয়ে যায়।